নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি পলিটিক্যাল সায়েন্স থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে নির্বাচনী কাজে অন্যায় পদ্ধতি অনুসরণকে কি বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা এবং অনেকটাই ইউনিক এই কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। নির্বাচনী কাজে অন্যায় পদ্ধতি অনুসরণ করাকে কিন্তু রিগিং বলা হয়, ঠিক আছে। রিগিং হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ত্রিপুরায় রাজ্য নির্বাচন পরিচালনায় শীর্ষে যিনি থাকেন তাকে কি বলা হয়। তো আমরা সবাই জানি ত্রিপুরার রাজ্য নির্বাচন পরিচালনার শীর্ষে যিনি থাকেন তাকে কি বলা হয়, সেটা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার, ঠিক আছে। মুখ্য নির্বাচন কমিশনার হয়ে যাবে রাইট অ্যান্সার। অনেক সময় ইজি টাইপ কোয়েশ্চেন আসলেও আমরা অনেক সময় হুচুট খেয়ে যাই, আমরা সঠিকটা খুঁজে বের করতে পারি না। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু এই কোয়েশ্চেনটা আমার এখানে দেওয়া। তো মুখ্য নির্বাচন কমিশনার হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট অ্যান্সার। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ কে করেন। তো আমরা সবাই বলতে পারছি যে নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ হচ্ছে রাষ্ট্রপতি করে থাকেন। যারা বলতে পারছেন না অবশ্যই সঠিক আনসারটা জেনে নিন। এখানে সঠিক আনসারটা হবে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ করে থাকেন। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতের সংবিধানের কত অধ্যায়ে নির্বাচন কমিশন সংক্রান্ত বিধি লিপিবদ্ধ করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা অবশ্যই মনে রাখবেন। ভারতের সংবিধানের কত অধ্যায়ে নির্বাচন কমিশন সংক্রান্ত বিধি লিপিবদ্ধ করা হয়েছে, সেটা হচ্ছে 15 অধ্যায়ে কিন্তু নির্বাচন সংক্রান্ত বিধি লিপিবদ্ধ করা হয়েছে। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে জনগণের ইচ্ছাকে ঈশ্বরের কণ্ঠস্বর কে বলেছেন। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা এবং অনেকটাই ইউনিক এই কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে টেট 2 এর ক্ষেত্রে। অবশ্যই মনে রাখবেন জনগণের ইচ্ছাকে ঈশ্বরের কণ্ঠস্বর বলেছেন কে, রুশো কিন্তু জনগণের যে ইচ্ছা সেই ইচ্ছাকে ঈশ্বরের কণ্ঠস্বর বলেছেন। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে নির্বাচন কেন্দ্রের প্রধান কি নামে পরিচিত। তো আমরা জানি যে একটা কেন্দ্রে যেখানে নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে যে প্রধান থাকে সেই কেন্দ্রের, সেটাকে বলা হয় কি, প্রিসাইডিং অফিসার, ঠিক আছে। প্রিসাইডিং অফিসার হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে লোকসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়। তো অবশ্যই এই কোয়েশ্চেনগুলো মনে রাখবেন। লোকসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়, সাংসদ বলা হয়। এই কোয়েশ্চেনগুলো বিগত বছরে কিন্তু বিভিন্ন ধরনের বোর্ড এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল, অবশ্যই সেটা মনে রাখবেন। লোকসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়, সাংসদ। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বিধানসভার নির্বাচিত প্রতিনিধিদের কী বলা হয়। তারপর বিধানসভায় যে সমস্ত প্রতিনিধি নির্বাচিত হবেন তাদেরকে কী বলা হয়, বিধায়ক হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এই দুটো কোয়েশ্চেন 7 এবং 8 অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, অবশ্যই মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে 1971 খ্রিস্টাব্দে লোকসভা নির্বাচনে কার নেতৃত্বে কংগ্রেস দলের স্লোগান ছিল গরিবি হটাও। তো সেখানে কিন্তু ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দলের যে স্লোগান ছিল সেটা হচ্ছে গরিবি হটাও বা গরিবি হটাও স্লোগানটি কার ছিল, অবশ্যই মনে রাখবেন। সেটা সঠিক আনসার হবে ইন্দিরা গান্ধী। তারপর আমরা মুভ করছি 10 নাম্বার কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে দিল্লির কোন হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। তো দিল্লির কোন হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে, সেই হলটার নাম আসতে পারে, অবশ্যই সেটার সঠিক আনসার হবে কনস্টিটিউশন হল। কনস্টিটিউশন হলে কিন্তু দিল্লির প্রথম গণপরিষদের প্রথম অধিবেশনটা বসেছিল। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে গণপরিষদের কোন অধিবেশনে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাবসমূহ নিয়ে আলোচনা করা হয়। তো অবশ্যই সেটা সঠিক আনসার হবে প্রথম অধিবেশনে, পর নয় কিন্তু, একটু কারেকশন করে নেবেন। প্রথম অধিবেশনে কিন্তু গণপরিষদে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাবসমূহ নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। এখানে কারেক্ট আনসার হবে প্রথম অধিবেশন। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হচ্ছে 12 নম্বর। এই কোয়েশ্চেনটা অবশ্যই একটু গুরুত্ব সহকারে মনে রাখবেন। গণপরিষদের মোট অধিবেশন কয়টি। তো মোট অধিবেশন ছিল 6টি অধিবেশন কিন্তু গণপরিষদে বসেছিল। তারপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, সরি
30 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে গণপরিষদের সর্বশেষ অধিবেশন তথা ষষ্ঠ অধিবেশনের সময়কাল কত? ঠিক আছে, তো গণপরিষদে আমরা জানি মোট ছটি অধিবেশন বসেছিল এবং ষষ্ঠ অধিবেশনের যে সময়কাল ছিল সেটা ছিল 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত এই অধিবেশনটা চলেছিল। তো 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত হয়ে যাবে গণপরিষদের শেষ অধিবেশন। এটাই হবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা অবশ্যই মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 14 নাম্বার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোয়েশ্চেনটা অবশ্যই মনে রাখবেন। মডার্ন ডেমোক্রেসিস গ্রন্থটি কার লেখা? তো মডার্ন ডেমোক্রেসি যে গ্রন্থটা যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে লর্ড ব্রাইস। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন থেকে যেখানে বলা হয়েছে প্রস্তাবনা অনুযায়ী ভারতের জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। তো প্রস্তাবনা অনুযায়ী ভারতের জনগণকেই কিন্তু সার্বভৌম ক্ষমতার অধিকারী বলা হয়েছে। উক্তিটি কে করেছিলেন? উক্তিটি করেছিলেন পতঞ্জলি শাস্ত্রী। ঠিক আছে, পতঞ্জলি শাস্ত্রীর এই উক্তিটি করা। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হয়েছে গণপরিষদের মোট কয়টি দলের প্রতিনিধিত্ব ছিল? তো গণপরিষদ যখন রচনা করা হয়েছিল তখন কিন্তু সেখানে মোট কয়টা দল ছিল? সেখানে ছিল 9টি দল। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হচ্ছে শাসন ব্যবস্থা হলো নিয়ম কানুনের সংমিশ্রণ। কথাটি কে বলেছেন? তো শাসন ব্যবস্থাকে নিয়ম কানুনের সংমিশ্রণ হিসেবে আখ্যায়িত করেছেন কে? কেসি হুইয়ার। কেসি হুইয়ার কিন্তু শাসন ব্যবস্থাকে নিয়ম কানুনের সংমিশ্রণ বলে আখ্যায়িত করেছিলেন। তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হয়েছে সংবিধান প্রণয়নের ধারাটি প্রথম কে প্রদান করেন? মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও অবশ্যই মনে রাখবেন। সংবিধান প্রণয়নের যে ধারণা সেই ধারণা প্রথম যিনি দিয়েছিলেন ওনার নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায় কিন্তু সংবিধান প্রণয়নের ধারণাটি দিয়েছে। এই কোয়েশ্চেনটা কিন্তু বিগত বছরে অনেকবার এই কোয়েশ্চেনটা এসেছিল। শুধুমাত্র টিটেট ছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন সংবিধান প্রণয়নের ধারণাটি প্রথম যিনি দিয়েছিলেন ওনার নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। তারপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা আছে ভারতে কবে প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা হয়? তো ভারতে প্রথম গণতন্ত্র যখন প্রতিষ্ঠা করা হয়েছিল তো সালটা ছিল 1950 খ্রিস্টাব্দ। 1950 খ্রিস্টাব্দে কিন্তু ভারতে প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল কথাটি কে বলেছিলেন? তো গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অর ফর দ্য পিপল বলেছিলেন আব্রাহাম লিঙ্কন। ঠিক আছে, আব্রাহাম লিঙ্কন হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে ভারতে কোন ধরনের গণতন্ত্র প্রত্যক্ষ করা যায়? তো মনে রাখবেন সঠিক আনসার হবে পরোক্ষ গণতন্ত্র কিন্তু ভারতের ক্ষেত্রে প্রত্যক্ষ করা যায়। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হচ্ছে গণতন্ত্রকে মূর্খদের জন্য এবং মূর্খদের দ্বারা পরিচালিত শাসন বলে অভিহিত কে করেছেন? তো গণতন্ত্রকে মূর্খদের জন্য এবং মূর্খদের দ্বারা পরিচালিত শাসন বলেছেন কার্লাইল। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্ব সহকারে সেই কোয়েশ্চেনের আনসারটা মনে রাখবেন। কার্লাইল হয়ে যাবে কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হচ্ছে গণতন্ত্রকে শেষ কথা বলার অধিকারী। গণতন্ত্রে কে শেষ কথা বলার অধিকারী? মনে রাখবেন জনগণই কিন্তু একটা গণতন্ত্রের শেষ কথা বলার অধিকারী। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হচ্ছে গণতন্ত্রকে মোটামুটিভাবে যে অর্থে ব্যবহার করা হয় তা হলো। তো মনে রাখবেন গণতন্ত্রকে যে অর্থে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ব্যাপক ও সংকীর্ণ, এই দুটি অর্থেই কিন্তু গণতন্ত্রকে ব্যবহার করা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রথম মহিলা প্রার্থী কে ছিলেন? এখানে তারিখটাও হবে না, এটা একটু ভুল হয়েছে, একটু কারেকশন করে নেবেন আপনারা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবে এটা, ঠিক আছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে প্রথম মহিলা প্রার্থী কে ছিলেন? তো রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে প্রথম মহিলা প্রার্থী যিনি ছিলেন ওনার নাম হচ্ছে লক্ষ্মী সাইকল। ঠিক আছে, লক্ষ্মী সাইকল প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে মহিলা প্রার্থী ছিলেন যিনি কিনা প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিলেন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হয়েছে মহিলাদের অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে কত সালে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট চালু হয়? ভারতে কত খ্রিস্টাব্দে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট চালু হয়েছিল? সেটা চালু হয়েছিল 2005 সালে। সেটা শুধুমাত্র মহিলাদের কি অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে 2005 সালে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টটা ভারতে চালু হয়েছিল। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও অবশ্যই মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হচ্ছে নারীদের উন্নয়নের জন্য সরকার থেকে বিভিন্ন কর্মসূচির প্রকল্প নেওয়া হচ্ছে। তাদের মধ্যে অন্যতম যে প্রকল্পটা হচ্ছে সেটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী এই প্রকল্পটা। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও অবশ্যই মনে রাখবেন। 28 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে নারী এবং পুরুষের জৈবিকের পার্থক্য হলো। তো নারী এবং পুরুষের জৈবিক যে পার্থক্য হলো সেটা হচ্ছে লিঙ্গ বা সেক্স। এটাই হচ্ছে নারী এবং পুরুষের জৈবিক পার্থক্য। এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হয়েছে নারী এবং পুরুষের মানসিক, সামাজিক বা সাংস্কৃতিক পার্থক্যকে আমরা কি বলবো? তো না, একটা নারী এবং পুরুষের মানসিক, সামাজিক বা সাংস্কৃতিক যে পার্থক্য সেটাকে আমরা কিন্তু জেন্ডার বলে থাকি। ঠিক আছে, এটা কিন্তু সমাজ থেকেই প্রদত্ত, সমাজেরই দান।
ঠিক আছে, এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে হাইকোর্টের প্রধান বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? তো মনে রাখবেন, হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি, তার অবসর গ্রহণের বয়সসীমা হচ্ছে 62 বছর। ঠিক আছে, তো এই ছিল সোশ্যাল সায়েন্স থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট, ইউনিক এবং এক্সাম ওরিয়েন্টেড 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই কোয়েশ্চেন্সগুলো আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।